সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। দায়িত্ব নেওয়ার 3 মাস পূর্ণ করেছে বিএনপি সরকার। সরকারের সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তারা। ফ্যামিলি, কৃষক ও প্রবাসী কার্ড চালু করা হয়েছে, অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে। তবে টিকার ঘাটতিতে শিশু মৃত্যু, সীমান্ত হত্যা, চাঁদাবাজি ও মব বন্ধ না হওয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মতো বিষয়েও সমালোচনা রয়েছে বিরোধীদের। তবে নিজেদের ভূমিকা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে জামায়াত। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় সরকারের 90 দিন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 26শে মে পালিত হবে পবিত্র হজ। পরদিন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন। ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতে মেয়াদ শেষ, মানহীন টিফিনে ক্ষোভ। 5,000 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে দুষছেন পরিচালক। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। 10 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকার প্রধানের, জানালেন তথ্যমন্ত্রী। এবং নতুন উপাচার্যের যোগদান ঘিরে রণক্ষেত্র ডুয়েট। দফায় দফায় সংঘর্ষে আহত 20। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম, আন্দোলন স্থগিত। দর্শক, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে এবং তারপর তারা 3 মাস পেরিয়েছে। এর মধ্যে তারা 180 দিনের একটি কর্মপরিকল্পনা নিয়ে বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং যেগুলি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আর সেসব বিষয়ে কিছু আলোচনা যেমন আছে, তেমনি বিরোধীদের পক্ষ থেকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে আসলে সমালোচনা যেমন আছে, প্রশ্ন রয়েছে। সেসব বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় সাজিয়েছে, যেখানে 3 মাস পূর্ণ করেছে বর্তমান সরকার, অর্থাৎ 90 দিন হয়েছে আজকে বর্তমান সরকারের। সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে যেতে চাই বর্তমান সরকারের একজন সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের, নীলুফার চৌধুরী মনি। আপনি তো আমাকে বলবেন যে আজকে যে আমাদের যে সাবজেক্টটি সরকারের 90 দিন, তারা তো আপনারা তো 90 দিন পূর্ণ করেছেন। এই স্বল্প সময়ে আপনাদের সবচেয়ে বড় সাফল্য আসলে কোনটিকে আপনারা মনে করেন, আপনারা দাবি করেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহালোচক, শুভেচ্ছা। দেখেন, একটা সরকার আসার আগে তার কিছু কমিটমেন্ট থাকে প্রত্যেকটা দলের, যে আমি সরকারে গেলে এই কমিটমেন্ট করব, যেটাকে বলা হয় ইস্তেহার। সেই ইস্তেহারে বিএনপি সরকার যা যা লিখেছিলেন, বলেছিলেন সেই ইস্তেহারে, এবং 2023 সালে সর্বশেষ 31 দফায় যে জিনিসগুলো বলেছেন, সেটা 3 মাসে আপনার যতটুকু অগ্রসর হয়েছে, এটা সত্যি অবাক হওয়ার মতো একটা বিষয়, যে এটা এর আগে কখনোই কোনো সরকার এত তাড়াতাড়ি এতগুলো অধ্যায় টাচ করতে পারে নাই। আমি বলবো, আমি বিএনপি করি বা বিএনপি সংসদ সদস্য দেখে এটা বলছি তা না, আমি অন্য দল করলে এই কথাটাই বলতাম। কারণ প্রথমেই আপনি দেখেন যেটা হয়েছে, বিরোধী দল বলেছিল যে নির্বাচনে গেলে, পাশ করলে তারা, মানে সরকারে গেলে তারা গাড়ি নেবে না, তারা প্লট নেবে না। সেই কথাটা কিন্তু বিএনপি কিন্তু বলে নাই কিছুই। বিএনপি সরকারে আসার পরে ঘোষণা দিয়েছে তারা গাড়িও নেবে না, প্লটও নেবে না। গেল, এটা দিয়ে শুরু হলো। তারপরে আপনার তার বহর থেকে কেটে ছেটে তার অর্থ মানে কমানো, সংকোচন করা, এবং অন্যান্য জিনিসগুলো দিকে তাকিয়ে যে সাধারণের বিষয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন সবাইকে। ঘরের লাইট থেকে শুরু করে, যেটা যেমন ধরুন সচিবালয়ে উনি অফিস করেন, প্রায় দিনে উনি যান। এইটা আগে কিন্তু সচিবালয়ের মন্ত্রীরা
সচিব মহোদয়রা, মন্ত্রী মহোদয়রা, এমপি মহোদয়রা ওনারা আসতেন ওনার অফিসে। সেই এতগুলো গাড়ি এখানে আসলে জ্যাম হবে, ট্রাফিক থাকবে এবং অনেক তেল পুড়বে, অনেকগুলো জনগণের সময় নষ্ট হবে। কারণ একজন সচিবের সঙ্গে 2-4 জন আসেন, একজন এমপি মন্ত্রীর সঙ্গে 2-1 জন আসেন। তো সেটা চিন্তা করে উনি নিজেই ওখানে যান। তাতে কি হচ্ছে, উনি ওনার সময় বাঁচাচ্ছেন, অর্থ বাঁচাচ্ছেন দেশের, এবং সবার জন্য একটা মানে সহনশীল জায়গা আছেন। তারপরে আপনি দেখেন আপনার জ্যামে উনি সাধারণ মানুষের মতো ট্রাফিকিংয়ের মধ্যে বসে থাকছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। এগুলো হলো একটা দিক। এগুলাকে আমি বলবো না যে বড় কোনো দিক। যেটা আপনার ইস্তেহারে ছিল সেটা দিয়ে শুরু করলেন 20 দিন বা 21 দিনের দিন। আপনার ফ্যামিলি কার্ড ওপেন করে প্রায় 37,000 সামথিং প্রথম কিস্তিতে দিলেন, গতকালকে আবার দিলেন। এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু আজকের বিরোধী দল হাসাহাসি করেছিল। যখন আমরা নির্বাচন ইস্তেহারে ঘোষণা করেছিলাম তখন ওনারা হেসেছিল যে এটা কি সম্ভব, কোনোদিন সম্ভব দেশের এই অবস্থায় অর্থের তলানিতে, এটা কিভাবে, এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ইস্তেহার, আর কিছুই না। তারপরে যখন তারা দেখলো তখনও তারা মনে করেছিল এটা বোধহয় লোক দেখানো, এই যে চালু করাটা প্রথমেই। দ্বিতীয়ত কি করলো, আপনার এত লক্ষ লক্ষ কৃষকের আপনার ঋণটা মওকুফ করে দিলেন এই সরকার, কৃষক বান্ধব সরকার হিসেবে। তৃতীয়ত সরকার কি করলো, কৃষকের জন্য কার্ড সেটাও দিলেন। চতুর্থত আপনার খাল খনন কর্মসূচি, যেটা আমাদের পানির এত সংকট হয়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু দেশের কিন্তু স্বনির্ভরতা এনেছিল। সেই জায়গাটা উনি এতদিনে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এটা কন্টিনিউ ছিল। তারপরে যখন যে সরকার আসছে 15.5 বছর, আজকাল নদী নালা তো কিছুই নাই, সব তো অন্যান্য জায়গায় ঢুকে গেছে বা শুকিয়ে গেছে। পানিটা টানার জন্য পানি বাংলাদেশে ঢুকতেই পারছে না। তার উপর আবার খালটাল যাও বৃষ্টির পানি আটকে থাকতো, সেটাও নাই। এখন আপনার খাল বিল এসব ভরাট করে মানুষ স্থাপনা গড়েছে। ঢাকা শহরের কথাই যদি ধরেন, আগে ছোটবেলা আমরা যখন দেখতাম তখন কতটা পুকুর নালা এগুলো ছিল, এখন সেটা নাই বললেই চলে। তো এই জায়গায় উনি আবারও আগের জায়গায় ফিরে এসেছেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন। মানে উনি ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। এই 3 মাসের মধ্যেই কিন্তু এই কাজগুলো একের অধিক বার করে, অধিক দিন করে এটা হয়েছে। 64টা জেলায় এটার উদ্বোধন হয়েছে, উদ্বোধন হয়েই ক্ষান্ত হয়নি, এটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলছে খাল খনন। তিনি নিজেও যাচ্ছেন বিভিন্ন জায়গায়, উনিও যাচ্ছেন। হ্যাঁ, তো এই যে উনি এতগুলো কাজ করেছেন, এর উপর আপনার মরার উপর খাড়ার ঘায়ের মতো একে দেশে টাকা ছিল না, একটা সরকার লুটপাট করে শেষ করে দিয়ে গেছে। তারপরে ইন্টারিম সরকার আসছে, তারাও লুটপাট করেছে এবং তারাও সিস্টেম লসের মধ্যে ফেলেছে। সব কিছু মিলে দেশের অবস্থা এত নাজুক। এর মধ্যে থেকে আপনার একটা যুদ্ধ, হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি, এই যে যুদ্ধের যে রেশটা, তেল নাই, কিছু নাই, এই যে তেলের সমস্যাটা মিটবে, এটাও তো আমাদের এক ধরনের, বলি বা নাই বলি, আজকে বলি যে কিছুটা তো একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করেছিল, জনগণের মাধ্যমে করেছিল কে বা কারা, ষড়যন্ত্রকারীরা। যেটা বারবার বলেছিল তেলমন্ত্রী যে দেশে যতটুকু তেল আছে আমি কয়েক মাস, 2-1 মাস আমি সুন্দর করে চালাতে পারবো যদি রেশনিং সিস্টেমে যদি সুন্দরভাবে সব চলে। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে নাই। কি হয়েছে, লাইন দিয়ে দিয়ে এমন অবস্থা, মায়ের পিঠ শুরু হয়ে গেছে। তারপরেও এটা নিয়ে বিরোধী দলরা উল্টাপাল্টা আমাদের বলা শুরু করেছে। আপনি দেখেন যে মুহূর্তে তেলের দামটা বেড়ে গেল, সাথে সাথে লাইন সব উধাও হয়ে গেল। তার সাথে সাথে কি তেলের ডিমান্ড কমে গেল? তেল তো এমন জিনিস যে আপনার ভাত না খেয়ে হলেও তা আপনার কিনতে হবে, আপনার ডিমান্ড কমা ইম্পসিবল। সেইখানে আপনার, তার মানে এটা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করে রেখেছিল ষড়যন্ত্রকারীরা। এই জায়গা যারা করতে পারে, আপনি এই কথাটা তুলেছিলেন, এটা যতদিন থাকবে ততদিনই এই কথাটা তুলবো, কারণ ঘটনাটা ঘটে গেছে। এটা তো এমন না যে ঘটবে, তাহলে আমি তুলতাম না। তো এটা যারা, আপনি নিশ্চয়ই জানেন, আমি আঙ্গুল দিয়ে বলতে পারবো না, আঙ্গুল দিয়ে বলাও ঠিক হবে না, কারণ আমি সরাসরি এই জিনিসটা কেউই দেখি নাই, কিন্তু আমরা লাইনটা দেখেছি সবাই, লাইনটা উধাও হয়ে যেতে দেখেছি সবাই। তার মানে কে বা কারা, কেউ না কেউ এটার পিছনে একটা কলকাঠি নাড়িয়েছে। নইলে হঠাৎ করে এমন করে লাইনও হয় না 8-10 দিন, 15 দিন, 20 দিন, আবার হঠাৎ করে এটা উধাও হয় না।
তো এই জায়গাগুলো থেকে বলবো যে আমাদের সরকার জনবান্ধব সরকার হিসেবে অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা অতীতেও ছিল, বর্তমানেও আছে। তারা তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করছে। যদিও আমরা বিশ্বাস করি যে সত্যের সাথে জনগণ থাকে, দেশ থাকে, জাতি থাকে। মনিয়াপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে যখন আপনি সরকারের সাফল্য নিয়ে কথা বলছেন, তখন আপনি বেশ কিছু বিষয় উঠিয়ে এনেছেন, যে মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রসঙ্গে এবং একই সঙ্গে বাংলাদেশের ভিতরেও একটি মহলের অস্থিরতা তৈরি করার অপচেষ্টা, সেটাকেও আপনি এনেছেন। আমার কথা হচ্ছে যে আসলে এই 3 মাসে আপনাদের কাছে আপনার মূল্যায়নটা কি? সাফল্যতা যেমন সাফল্য বলছেন, আপনাদের দুর্বলতা বা ব্যর্থতা কিছু আছে কিনা, আপনি কি মনে করেন আমি আছে কিনা? একটা কথা বলি, ব্যর্থতা তো রাষ্ট্রের থাকবেই, রাষ্ট্র থাকলে সমস্যা থাকবেই, মানুষ থাকলে সমস্যা থাকবে। কোন বিষয়গুলিতে আপনারা অ্যাড্রেস এখনো করতে পারেননি, আপনি কি মনে করেন? আমি ব্যর্থতার কথা যেটা বলেছেন আমি সেটাই বলছি। এই সরকার আপনার মাত্র 3 মাস গেল, আরো 10 দিন আছে হানিমুন পিরিয়ড বলতে যেটা বোঝায় 100 দিন। তো এই সরকার এখনো 100 দিন পূরণ করে নাই। এই সরকার এতগুলো কাজ প্রাইমারি সফল হয়েছে। আমি তো তাকে ব্যর্থতার কথা বলবো না। ব্যর্থতার হিসাব করবেন আপনি মিনিমাম 6 মাস পরে, মিনিমাম 1 বছর পরে আপনার সরকার কতটা ব্যর্থ। এখন তো ব্যর্থতার কথা আসার কথা না, এখন সফলতার কথা আসার কথা না, কিন্তু সফল হয়ে গেলে তো বলতেই হবে। আমি সেই কথাগুলোই বলছি। ব্যর্থতার আমি আমার চোখে বরং যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সরকারকে অনেক দিক থেকে থ্যাঙ্কস পাওয়ার যোগ্য সরকার। বিরোধী দল ইতিমধ্যে, বিরোধী দলও কখনো কখনো টকশোতে, টকশোর বাইরে সরকারকে এই ইন্ডিভিজুয়াল কিছু কিছু দিকে থ্যাঙ্কস বলেছেন। কারণ এটা বলতেই হয়, না বললে এটা এত বেশি খারাপ দেখায়। একজন মাননীয় প্রধানমন্ত্রী, উনি কোনো প্রটোকল না মেনে ভিতরে ঢুকে গেলেন, কথা বললেন, কাজ করলেন। তো এই যে প্রটোকলের বহর কমিয়ে দিলেন, বহর কমানোতে কি হলো? ওনার 10 মিনিটের বহরে, 10 মিনিট চলার বহরে মিনিমাম 50,000 টাকার তেল পড়বে। জনগণ আরো যে জনগণগুলো এক্সট্রা তাকে অনেক কর্মযোগ্য বিষয় রয়েছে, যেগুলো আসলে কিছুটা হলো কাটছাঁট জায়গাটা হয়েছে। দখল করে রাখলে জনগণ তার কর্মঘণ্টা থেকে নষ্ট হবে। প্রতিদিন আমরা আগে যা দেখতাম, আমরা জনগণের কর্মঘণ্টার হাফ অ্যান আওয়ার আরো বেশি, 1 ঘন্টা 2 বারে দাঁড়িয়ে থাকতাম এক জায়গাতে, আবার দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা ওই সময়টাকে কভার করার জন্য আমরা আরো 2-3 ঘন্টা আরো, তো হাজার হাজার জনগণের কর্মঘণ্টা নষ্ট হতো। এই কর্মঘণ্টা তো উনি তাদেরকে দিয়েছেন, যেটা আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো একটা মানুষের আর কতটুকু, আমি শুনাম এখানে এটুকু করবই। এটাকে যদি কেউ বলে যে আমি তেল মারছি, এটা তেল না, এটা সবাই জানে। কেউ যদি বলে নিজের কথাটা বেশি বলছি, আমি ততটুকু আমি গুছিয়ে বললাম না, আরো আমি গুছিয়ে বলতে পারতাম, বাট আমার বলতে লজ্জা লাগে। কারণ নিজের কথাটা বলে তো ঢোল আপনি পেটানোটা, বলতে পারছেন, তবে সেটাই। বিরোধী পক্ষেরও নানা সমালোচনা রয়েছে। আমি তুষার কাছে যেতে চাই, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি সারোয়ার তুষার, আপনার কথা শুনছিলেন। 100 দিনের যে হানিমুন পিরিয়ডে তারা আছেন, এখানে তাদের সফলতা বা সাফল্যের কথা তিনি বলছেন। আপনাদের চোখে আসলে এই 90 দিনের, আজকে 90 দিন হলো, সেটার মূল্যায়নটা আসলে আপনারা কিভাবে করবেন বিরোধী দল হিসাবে? আপনাকে ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা। নেপালে নতুন সরকার আসার পরে অনেক হাই হোপস এবং একটা বেশ ঢাক ঢোল পেটানো যে তারা নতুন পরিবর্তন আনবে, এগুলো অনেক কিছু আমরা শুনেছি। তারপর যেটা দেখা গেল, ওই দেশের যে, আমি ওদের কাঠমান্ডু টাইমস, যেটা তাদের অন্যতম প্রধান পত্রিকা, সেখানে পরিস্থিতি বোঝার জন্য একটু খেয়াল করছিলাম এই নতুন সরকারের ব্যাপারে ওই দেশের সিভিল সোসাইটি বা এডিটোরিয়ালগুলো কি বলছে। তখন তারা বলেছে যে ওই সরকারটাকে একটা সরকার নাম দিয়েছে, নামটা হলো ডোপামিন গভর্নমেন্ট, মানে হচ্ছে ডোপামিন সরকার। যার মধ্যে কথাটা হচ্ছে যে নেপালের ওই সরকার যতটা পারফরমেটিভ ততটা গভর্নমেন্টাল না, যতটা পারফরমেন্স দেখাতে চায় ততটা গভর্নেন্সের দিকে মনোযোগ নাই। মানে গভর্নেন্স মানে আপনাকে একটা ধারাবাহিকভাবে একটা ইনস্টিটিউশনাল জায়গায় নিয়ে আসতে হবে আপনার নীতিগুলোকে, সেটার ক্ষেত্রে বেশ ঘাটতি আছে। কিন্তু বেশ একটা অপটিক পলিটিক্স, যেটাকে আমরা বলি দৃশ্য তৈরি করা এবং এই মুহূর্তের বাহবা কুড়ানো, সেটা খুব হচ্ছে ওখানে। মানে যে সরকার এত প্রত্যাশিত সরকার, আমি নেপালের কথা বলছি, আমাদের এখানেও টু সাম এক্সটেন্ট একই পরিস্থিতি। বর্তমান বিএনপি সরকার যতটা পারফরমেন্স বা প্রধানমন্ত্রীকে আমরা যতটা পারফর্ম করার প্রতি মানে মনোযোগী দেখি, ততটা কিন্তু গভর্নেন্স নিশ্চিত হচ্ছে না। প্রত্যেকটা খাত ধরে ধরে বলা যাবে, এর মধ্যে অনেকগুলো কথা আবার এখানে এসেছে, প্রত্যেকটাতে আসলে ফ্যাক্ট একটু আলাদা। প্রত্যেকটা দেখে দেখে বলা যাবে যে কীভাবে এই সরকার, মানে 90 দিনের সরকারের কাছে আমরা
সব কিছু এক মুহূর্তে আশা করে ফেলতেছি, ব্যাপারটা সেরকম না। কিন্তু একটা সিমটম থাকতে হয়, একটা অভিমুখ থাকতে হয় যে আপনি এই দিকে যাচ্ছেন। তো যেটা দেখা যাচ্ছে ধরেন অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, তারপরে আপনার ধরেন আইন শৃঙ্খলা, মেগা প্রকল্প, সংস্কার, গণতন্ত্র, এই প্রত্যেকটা ইন্ডিকেটরে আপনি মানে সূচকটা নিম্নমুখী। এটা হচ্ছে অ্যালার্মিং। যেমন ধরেন আমি একটা করে উদাহরণ দিতে পারি। যেমন আপা একটা বলেছেন ইন্টারিম সরকারের আমার লুটপাটের কথা। ইন্টারিম সরকারের চরম সমালোচকও অন্তর্বর্তী সরকারে আপনাদের এখানে এসে আমি অনেকবার অনেক সমালোচনা করেছি অনেক বিষয়ে, কিন্তু তাদের একেবারে ঘোরতর শত্রুরাও তারা লুটপাট করেছে এই কথাটা কোনোদিন কেউ বলে নাই। হ্যাঁ, একটা জিনিস আপনি বলতে পারেন, সেটা প্রমাণ সাপেক্ষ, যে তাদের কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো ধরনের ব্যক্তিগত দুর্নীতির আছে কি না সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু সেটা যদি থাকেও, সেটা আর লুটপাট বলতে আমরা যেটা বুঝাই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তসরুফ করা, এটা অন্তর্বর্তী সরকারের ব্যাপারে এই অভিযোগ একেবারেই নাই। বরং প্রশংসা আছে যে তারা একটা অত্যন্ত ভঙ্গুর অর্থনীতিকে মোটামুটি একটা স্টেবল জায়গায় আনার চেষ্টা করেছেন। মানে অনেকগুলো যেমন ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মধ্যে একটা অন্যতম, দ্রব্যমূল্যটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এখন তো ধরেন এই যে আজকের প্রতিদিন পত্রিকা প্রকাশিত হচ্ছে দ্রব্যমূল্য, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী বেড়ে যাচ্ছে। 3 মাস আগে যা ছিল তার 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন হচ্ছে? এটা কিন্তু প্রাকৃতিক কোনো কারণে হচ্ছে না, এটা হচ্ছে সরকারের ভুল পলিসির কারণে এবং জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে। জ্বালানি প্রসঙ্গে যেটা আপা বলেছেন সেটা আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি, যে এটা কোনো ষড়যন্ত্র কিংবা কোনো একটা মহল করে ফেলেছে, এইটা বাস্তবতা না। বাস্তবতাটা হচ্ছে আপনার ভুল পলিসির কারণে লাইন তৈরি হয়েছে, এবং আপনার যখন মানে সারা পৃথিবীতে তেলের দাম বেড়েছে তখন আপনি বাড়ান নাই, আপনি দাম ধরে রাখতে চেয়েছেন। দাম ধরে রাখতে গিয়ে মানে এই যে সরকার দাম বাড়ায় নেই এই কৃতিত্বটা নিতে গিয়ে উল্টো যেটা হয়েছে, মানুষের 7, 8, 10, 15 ঘন্টা লাইনে কাটাতে হয়েছে, এবং ওইটা আলটিমেটলি একটা প্রাইস হিসেবে আবির্ভূত হয়েছিল। এবং আপনি যখন বিশ্ববাজারে, আমাদের কিন্তু বিপিসির একটা নীতি হচ্ছে যখন বিশ্ববাজারে দাম বাড়বে তখন সেও দাম বাড়াবে, যখন কমবে মানে অটো প্রাইসিং যেটাকে বলে, বাড়লে আপনি বাড়াবেন, কমলে আপনি কমাবেন, সমন্বয় করবেন। বিশ্ববাজারে যখন এই যুদ্ধের কারণে দাম বেড়ে গেল কিন্তু আপনি এখানে দাম ধরে রাখতে গেলেন, তখন যেটা হয়েছে তখন এটা ওই ব্ল্যাক মার্কেটে চলে গেছে। কারণ হচ্ছে ধরেন প্রচুর কথা উঠেছে যে আপনার ওই 7 সিস্টার্সে তেল পাচার হয়েছে। কীভাবে, কেন পাচার হয়েছে? কারণ তাদের ওখানে তো দাম বেড়েছে, এখন তাদের যে ওখানে বিশ্ববাজারে যা দাম তার চেয়ে কম দামে যদি আমাদের চোরা কারবারিরা বিক্রি করে, আর আমাদের এখানে যা দাম, যেহেতু দাম ধরে রাখা হয়েছে তার চেয়ে বেশি দামে যদি বিক্রি করে, তাহলেই কিন্তু তাদের লাভ হচ্ছে, এবং এই লাভটা তারা 1.5 মাস করেছে। এই কারণে আপনি এখানে তেল পান নাই। ফলে বিষয়টা হচ্ছে যে আপনার ভুল পলিসির কারণে, এবং সরকার যে এই যে প্রাইস কন্ট্রোল এবং সাপ্লাই কন্ট্রোল করতে গেল, এটা পরবর্তীতে আপনি ঠিকই দাম বাড়ালেন, দাম বাড়ানোর সাথে সাথে তো লাইন উদাও হয়ে গেছে, এবং সেটাই হওয়ার কথা। আপনি যদি শুরুতেই দাম বাড়াতেন তাহলে কিন্তু আর এই লাইনটা হতো না। ফলে তখন তো সমালোচনার মুখে পড়তো যে সরকার দাম বাড়িয়েছে। তো এখন কি হয়েছে? এখন যে আপনি এখন ওইটা আপনি সমালোচনা তখন ভয় পেয়েছেন, এখন আপনি তারা বলছে দাম বাড়ানোর কথা বারবার, মানে গ্রাহক পর্যায়ে থেকেই আসছিল দাম বাড়াই। হ্যাঁ, মানুষ কি বলেছে যে আল্লাহর ওয়াস্তে আপনি দাম বাড়ান, আল্লাহর ওয়াস্তে আপনি দাম বাড়ান, আমরা এরকম 15-20 ঘন্টা আছে। আপনি একটা ভেবে দেখেন, একটা উবার মানে ওই যে কি বলে পাঠাও বাইক, যে সে যদি 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল পায়, এই 10 ঘন্টায় তার কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে দাম ধরে রাখতে গিয়ে আপনি তার কোনো উপকার করেছেন? কোনো উপকারে তার আসে নাই, বরং এইটার এই 10 ঘন্টার একটা দাম আছে। আচ্ছা, যাই হোক, এটা গেলে একটা সেক্টর। আমি বললাম যে ফলে ওই যে শুরুতেই যদি আপনি দাম বাড়াতেন, এখন এটাও তো সত্য যে আসলে যে আমরা তো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ট্যাঙ্কিতে তেল পরিপূর্ণ আছে, তারপর লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে সংকটটা, লাইনে দাঁড়িয়ে থেকে সংকট তৈরি করাটা, মানে তেল ঢুকছে না, 100 টাকার তেল ঢুকছে না, সে লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে 7 ঘন্টা ধরে, কেন? এরকম অজস্র ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সরবরাহ কন্ট্রোল করেছে সরকার, তো শুধু প্রাইস কন্ট্রোল করে না, সরবরাহ কন্ট্রোল করেছে। আপনি এই উত্তরটা আসলে মানে কেন, মানে এই চেইনটা কেন? তো সে যদি তেল না পায় তাহলে সে কি করবে? ওরা তো তেলের ট্যাঙ্ক, মানে হোন্ডায় যে দেখলাম, মানে মোটরসাইকেল তার ট্যাঙ্কিতে ফুল, আমি একটা তেল ঢুকছে না। আপনি বলবেন একটা আমার প্রশ্নটা কিন্তু স্যার ওই জায়গাতে যে আপনি যখন বলছেন সরকারের দোষ, কিন্তু আমি জনগণ হিসাবে আমার যখন ট্যাঙ্কি ফুল রয়েছে, মানে আমার মোটরসাইকেলের, কিন্তু 100 টাকার তেল ঢুকছে না, আমি পাম্পে গিয়ে আমি 7 ঘন্টা দাঁড়িয়ে থাকছি, এরকম ঘটনা অজস্র ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। অজস্র ঘটনা আসে না, এরকম 2-1টা ঘটনা থাকতে পারে। কিন্তু না, আমি একটু আমার পয়েন্টটা মেক করি। নিশ্চয়ই এই ধরনের ঘটনা থাকতে পারে, কিন্তু এটা সার্বিক যে পরিস্থিতিটা আমি তৈরি করলাম, যে প্রাইস কন্ট্রোল এবং সরবরাহ কন্ট্রোলের কারণে প্যানিক বাইং তৈরি হয়েছিল, এটাকেই কিন্তু জাস্টিফাই করে। আপনি তার মধ্যে প্যানিক তৈরি করেছেন। না, উনি কিনবে কি? উনি তো মানে ওনার জায়গায় নাই, উনি কেনার স্থান নাই, মানে কিনে যে আমি রাখবো সেই পাত্রটাই তার কাছে নাই, তাই প্যানিক বাইং সে কি করবে? মানে না, এরকম এই ঘটনার কথা আমি জানি না, কিন্তু আপনার এরকম অনেকগুলো হয়েছে তো, যে আপনি সে তেল কিনে আরেক জায়গায় গিয়ে তেলটা রিজার্ভ করে আবার তেল কিনতে আসছে, এরকম হয়েছে না? এটা কেন হয়েছে?
এটা কেন হয়েছে? যাই হোক, এটা তো একটা স্পেসিফিক জায়গায় জি, জি। আমি আমি বলার ওই চেষ্টা তরকারি করেছিলাম না, যে যে আমি মনে হয় আপনাকে বুঝাতে পারিনি প্রাইস, আর কি। না আমি বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু আপনি সম্ভবত আমার কথাটা বুঝতে চাচ্ছেন না। প্রাইস আমি কন্ট্রোল, চাচ্ছি আর কি। প্রাইস কন্ট্রোল আর সরবরাহ কন্ট্রোল করতে গেলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ব্ল্যাক মার্কেটে তেল চলে যায়। এটা হচ্ছে আমার মানে মূল কথা। সেটা আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এনিওয়ে, সরকার বলেছে সে মেগা প্রকল্প করবে না, কিন্তু আমরা পদ্মা ব্যারেজের একটা 50,000 কোটি টাকার একটা মেগা প্রকল্প সরকার গ্রহণ 35,000 কোটি করেছে। টাকা। 35,000, কিন্তু সেটা সর্বসাকুল্যে 50,000 চলে যাবে। ঠিক আছে, এই যে মেগা প্রকল্প আপনি বলেছিলেন যে আপনি করবেন না, এখন আপনি করছেন, তাও কোন প্রকল্প? যেটা আপনাকে ভারত পানি ছাড়বে কিনা তার উপর নির্ভর করতে হবে। তাহলে ভারত পানি ছাড়বে কিনা সেটার উপর নির্ভর করে আপনি এত বড় একটা প্রকল্প নিতে পারেন, এবং সেইটা ভারত খুবই উৎসাহ দিচ্ছে। কেন উৎসাহ না, দিচ্ছে? বিষয়টা মনে হয় সবাই একটু ব্যাখ্যা আসা উচিত। সেটা হচ্ছে যে পানি ভারত ছাড়লো কি ছাড়লো সেটা বিষয় না, বর্ষা মৌসুমে যে পানিটা আসবে সেটাকে ধরে রাখার জন্য ব্যবস্থা তৈরি করা হচ্ছে, এবং সঙ্গে খাল খননের যে কর্মসূচি তারপর একসঙ্গে শুষ্ক মৌসুমে কি সমন্বয় হবে? করে এইটাই তো বলছি যে বর্ষা মৌসুমে পানিটা ধরে রেখে খাল শুষ্ক খননের মৌসুমে কর্মসূচিটা সমন্বয়ের মাধ্যমে সেটা ছেড়ে দেওয়া হবে আমাদের কৃষিদের, যেখানে 23টি জেলা প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে। এইটা হচ্ছে যে এই প্রকল্পের না না, যদি আমি বুঝে এটা থাকি, তো আপনি সরকারি ভাষ্যটা বললেন। আমি যেটা শুনে কিন্তু দেখেছি বা বুঝেছি আর কি, তাদের এটা বক্তব্য নিয়ে অনুযায়ী। যারা পানির এক্সপার্ট তারা কি বলছেন? বলছেন যে এইটা আপনি ভারতের সাথে কোনো ধরনের চুক্তি ছাড়া এবং তাদের কাছ থেকে গ্যারান্টি ক্লজ ছাড়া যদি এই প্রকল্পে ঢোকেন, তাহলে আসলে এটা মুখ থুবড়ে পড়তে পারে। ঠিক আছে, এবং সেটা আমাদের কোনো কাজে নাও আসতে পারে। তাহলে এরকম বক্তব্য হচ্ছে যে এটা করা যাবে না, জি, সেটা না, জি। এটা করা যাবে না, সেটা না। আপনি এখন আমরা যে ধরনের একটা ইকোনমিক রিসেশনের মধ্যে আছি, এই পরিস্থিতিতে আপনি এরকম একটা প্রকল্প নেওয়ার আগে এটা পরেও নেওয়া যেত, মানে এটা অগ্রাধিকারে না রেখে এখনই না করে, যেহেতু আমরা এখন নানা দিক থেকে চাপে আছি, সেটা পরেও করা যেত। আচ্ছা, এরপরে আসেন যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে দুটো বক্তব্য। একটা হচ্ছে IMF কিন্তু এর ব্যাপারে আপত্তি করেছে, স্পেসিফিকভাবে ফ্যামিলি কার্ডের ব্যাপারে আপত্তি করেছে। কেন? IMF বলেছে যে আপনার রাজস্ব ঘাটতি মারাত্মক, মানে রেকর্ড রাজস্ব ঘাটতি চলছে বাংলাদেশে। তার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই ধরনের নতুন নতুন, যেখানে কিনা আমাদের পুরনো যে সমস্ত সোশ্যাল সেফটি প্রোগ্রামগুলো আছে সেগুলোর অনেকগুলোই রিভিউ করা দরকার। সেটা রিভিউ না করে আবার নতুনটা ওপেন করা, এটা হচ্ছে একটা আরও বড় অর্থনীতির উপর চাপ তৈরি করবে। কিন্তু সেটা না শুনে, যেহেতু এটা সরকারের পলিটিক্যাল প্রোগ্রাম, সেটার জন্য কিন্তু এই যে এইবার যে আপনার বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বাজেট হতে যাচ্ছে, এটা কেন? কারণ আপনি আপনার পলিটিক্যাল যেটা দলের কর্মসূচি, দলের যেটা ইশতেহার, সেটা বাস্তবায়ন করার জন্য জনগণের উপরে একটা ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করা হবে এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের উপর। কারণ এটা তো আপনি বলেছেন যেটা সফল হয়ে গেছে, আপনি বলেছেন আপনি দিবেন, কিন্তু আসলে এটা এখনও পাইলট অবস্থায় আছে, মানে পাইলট প্রকল্পের আওতায় আছে। এটা এখনও যে 4 কোটি পরিবার না কত কোটি পরিবারকে দেবে বলেছে, সেই জায়গায় কিন্তু যায় নাই। সেটা গেলে আদৌ এটা ফিজিবল হবে কি না, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ, যথেষ্ট প্রশ্ন আছে। ফলে এই প্রকল্পটা, এই ফ্যামিলি কার্ডের প্রকল্পটা আমাদের কোথায় নিয়ে যায়, এটা দেখতে গেলে আমাদের অন্তত 1-2 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম এখন এক ধরনের ক্রেডিটের রাজনীতি সরকার করতে পারছে, নো ডাউট। কিন্তু এটার কারণে কিন্তু, যেহেতু আমার এলাকাতেও আমি এটা দেখেছি, পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করছে কিন্তু স্থানীয় বিএনপি নেতারা, অর্থাৎ কার নাম যাবে কার নাম যাবে না, এগুলো কিন্তু এমন না যে ইউএনও, এই যে এটার যে একটা কমিটি তৈরি করা হয়েছে, এটা সর্বশেষ লেয়ারে আছেন ইউএনও। তো এটা এমন না যে তিনি দল নিরপেক্ষভাবে, প্রশাসনিকভাবে এটা আগাচ্ছেন উনি, যে কারা এটার এলিজিবল ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য। এটা তিনি বিএনপির, মানে রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করছেন, নির্ভর করছেন। সেই রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এবং না, এটা বলে শেষ করি যে সেই রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। ফলে যারা সামনে স্থানীয় সরকার নির্বাচন করবে বিএনপির পক্ষে, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে, তারা কিন্তু অলরেডি এই কার্ড দিয়ে এক ধরনের ভোটের রাজনীতি করার চেষ্টা করছেন, যে আমাকে ভোট দিলেই তুমি এই কার্ড পাবা। তাহলে অলরেডি একটা নির্বাচন, একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এটা তো সব প্রার্থীতেই সুবিধা পাচ্ছেন না। এই যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে নিজের দিকে ভোট আনার চেষ্টা করা, এটা কিন্তু সবাই পাচ্ছেন না। ফলে এই সুযোগও সরকার করে দিচ্ছে। ফ্যামিলি কার্ড নিয়ে আরও সমালোচনা আছে, কিন্তু পরে আবার বলবো নিশ্চয়ই। মনিয়াপা আসলে বেশ সময় দিয়েছে তাকে, তুষার তো অনেকগুলো বক্তব্য দিলেও আপনাদের কিছু ব্যর্থতার কথা তুলে ধরেছেন, এবং সরকারের যে গভর্নেন্সের যে বিষয়টা, মানে সরকার পরিচালনার বিষয়টা তারা উঠিয়ে এনেছেন। আমার একটা প্রশ্ন থাকছে যে যেই প্রকল্পগুলো আপনারা হাতে নিয়েছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বেশ কয়েকটি খাল খননের কর্মসূচি, আসলে এই টাকাগুলোর উৎসটা আসলে কোত্থেকে আসবে? যখন আমাদের অর্থনীতি, আপনি বলছিলেন যে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর সময়ে আপনারা একটা বিশাল বাজেট এখানে আনছেন, সেটা আসলে দেখেন, উৎসটা একটা কোত্থেকে কথা কিভাবে করবেন আপনারা? বিরোধী দল সমালোচনা করবে, এটা স্বাভাবিক। এটা ধরে নিয়ে আমাদের কাজ করতে হয়। যেটা বলেছেন তুষার, যে সূচক তো নিম্নমুখী, সূচক কি উচ্চমুখী ছিল? গত 15, 16, 17, 18 বছর সূচক তো উচ্চমুখী ছিল না। কিন্তু আপনি যখন মাদকে এই দেশে, আমি যদি আপনাকে একটা প্রমাণ দিই, 200 টাকা প্যাকেট যখন সিগারেটের মূল্য ছিল, তখনও মানুষ যতগুলো খেয়েছে যারা সিগারেট খায়, 400 টাকা প্যাকেট সিগারেট বা আরও বেশি দাম সিগারেটের, তখনও কিন্তু মানুষ কিন্তু সিগারেট খাওয়া কমায় নাই। তো
তো এটা এই অপচয় যদি এই দিকের অপচয় যদি রাজস্ব খাতের অনেক জায়গায় অনেক অন্যায় অপচয় রোধ করতে পারে না সরকার, কিংবা সরকার উৎসাহিত করে সরকার থেকে, যেমন একটা বালিশের দাম যদি 87,000 টাকা হয়, এক পিস পাউরুটির দাম যদি 1,000 টাকা হয়, একটা সূচের দাম যদি 1,000 টাকা হয়, তাহলে সেইখানে ওই জায়গাগুলো যদি আপনি নজর দিয়ে ওইখানে ট্রান্সপারেন্সি আনেন, ওইখানে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, আর এটা গরিবকে আপনি দিচ্ছেন। গরিবের যে টাকাটা, আপনি মনে করেন যে কথাটা তুষার বললেন যে ইন্টারিম সরকারের সময় এরকম লুটপাট হয় নাই, এটা হয় নাই, ইন্টারিম সরকার মোটামুটি ভালো চালিয়েছে। ইন্টারিম সরকারের সময় প্রবাসীরা যত আমাদের দিয়েছে, আপনার রেমিটেন্স দিয়েছে, এত রেমিটেন্স কোনো দিন দেয় নাই। তারা ধার কর্য করে হলেও মানে মন ভরে তাদের টাকা পাঠিয়েছে। তা আমরা সমস্যায় ভুগি কিসে? ডলারের, পাউন্ডের। সেই ডলার পাউন্ড তার কাগজের টাকায় হয় না, যখন ওরা পাঠায় ওইটার একটা ভ্যালুজ আসে। সেই ভ্যালুজটা দিয়ে ইন্টারিম সরকার 18 মাস কিছু করতে পারে না, কিন্তু অন্যায় অপকর্ম কোনোটাই কিন্তু বাদ রেখে যায় নাই। এখন যেগুলা জিনিসগুলা প্রকাশ পাচ্ছে, আরও পাবে, আরও সময় যাবে। তো এই যে অন্যায় অপকর্মগুলো করেছে, এবং একটা থানায় একজন ইন্টারিম সরকারের উপদেষ্টা যদি একটা থানায়, দুইটা থানায় পাশাপাশি দুই এনসিপি নেতাদের থানায় যদি 700 কোটি টাকার যদি আপনার প্রজেক্ট পাঠাতে পারে, তাহলে আপনি মনে করেন যে ওইখানে তো একটা হিসাব থাকেই, 10%, 1%, 5% একটা তো থাকেই। আমি কুমিল্লার কি মুরাদনগর আর নগরের যে দুইটা আমি এলজিডি উপদেষ্টা যে পাঠাইছিল, এটা সবাই জানে। না না না, এটা ডাইরেক্ট থেকে পাসই হয়নি। সেইখানে যদি এরা এইভাবে করতে পারে, তাহলে আপনার মনে করেন যে তারা কি করে নাই? তারা বিশ্ববিদ্যালয় নিয়েছে, তারা লাখো কর্মচারীর জায়গা নিয়েছে, তারা বিদেশে লোক পাঠানোর জায়গা, তারা তাদের প্রতিষ্ঠান নিয়েছে, তারা সুদ মওকুফ করিয়েছে, তারা নিজে ইন্টারিম প্রধানের কথা বলছি, খুদ ইন্টারিম প্রধান, এবং শেষ দিন পর্যন্ত জোর করে 1 বছরের জন্য সিকিউরিটি আপনার কনফার্ম করেছে 1 বছরের। তো 1 বছরের সিকিউরিটি আমরা চাই আরও বেঁচে থাকুক উনি অনেক বছর, তারপরে কি করবে? তারপরে তার সিকিউরিটি লাগবে না? তো এই যে অন্যায়গুলো করেছে, অন্যায় বলে না যে ঘুষ 1 ফোঁটাও হারাম, পেট ভরে খেলেও হারাম। তো আপনি তো ওই জায়গাটায় আপনি গিয়েছেন, তো সেই জায়গা থেকে যদি এই ধরনের কথা আসে, তেলের কথা বললেন, তেলের দাম সেই দিন যদি তেলের দাম বাড়াতো, আপনি যে কথাটা বললেন, তাহলে বলতে এই সরকার দেখছো আসছে, আগেও তেলের দাম বাড়াইছে, এটার দাম বাড়াইছে, আসতে না আসতে তেলের দাম বাড়লো। এই ভর্তুকিটা যে সরকার দিয়েছে 2 মাস, এই ভর্তুকির জন্য প্রায় 40,000 কোটি টাকা এক্সট্রা চলে গেছে। এটাও তো সরকারের। এগুলো যদি সরকার যদি ব্যালেন্সে আনতে পারে, তাহলে এই যে 2 টাকা আপনার কৃষকের, মেহনতি মানুষের, নারীর, এটা তো এমন কিছু না, কত কত হাজার কোটি টাকা হবে এটা। তার চেয়ে বরং আপনি এই যে এতগুলা মানুষ মারা গেল, এতগুলা টিকা না আনার জন্য, আনলে তো সময় মতো ভ্যাকসিন দিলে তো এটা হতো না। তো এই যে না আনার জন্য মারা গেল, এই লসটা কি সরকার অনেক বেশি লস না? এতগুলো সন্তানের লস, এই সন্তানগুলো আমরা আজকেও পড়লেন আপনি 6টা মারা গেছে। তো এই যে সংখ্যায় এসে দাঁড়িয়েছে নামগুলো, এত লোক মারা যাচ্ছে, তো সেইখানে সরকার যতটুকু পারছে তড়িৎ গতিতে টিকা নিয়ে আসছে, প্রসেসিংয়ের জন্য বসে থাকে নাই, টিকা নিয়ে আসছে, বাকিতে নিয়ে আসছে, এনে প্রয়োগ করছে। কিন্তু এটা তো এমন না যে দেওয়ার সাথে সাথে সে বেঁচে যাবে, এটার তো একটা প্রসেসিংয়ের টাইম আছে। 2টা সরকার পরপর কোনো টিকা নিয়ে আসে নাই, তো সেটাও তো এক ধরনের, এই সরকারের মাধ্যমে টিকা আসছে, এই সরকার চেষ্টা করছে। আমি সফলতা ব্যর্থতা কোনোটাই বলবো না, কিন্তু আমি কাজের তো দাম দিব। সরকার যে কাজ করছে, আমি তো সফলতা হতে চাই না। আমি কাজ করার জন্য, আমার নেতা বলছে যে আমি কাজ করার জন্য আসছি, যারা আমাকে ভোট দিছে, যারা আমাকে দেয় না, এবং যারা ভোট দিতেও আসে নাই, আমি সবার প্রধানমন্ত্রী হয়ে কাজ করতে চাই। এই যে বলাটা, এটা কয়জন লোক এর আগে বলেছে? এর আগে কয়জন লোক বলেছে? এত বড় বড় অন্যায় করছে। আপনি দেখেন একজন নারী এত বাজে কথা লিখলো আমাদের সন্তান জাইমার ব্যাপারে, ওনার সন্তান, এবং যে নোংরা ভাষায় লিখলো, তারপরেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে না? তাকে তো ধরার জন্য বলে নাই সরকার থেকে, কিন্তু যখন এটা নিয়ে শুনেছে এবং একটা দল করে এবং এত ডাহা, এত অসভ্য মিথ্যা কথা বললো, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় নাই। তো এটাকেই বলে স্বাধীনতার দাম। তারা স্বাধীনতার দাম রাখতে পারছে না। স্বাধীনতা বলতে আমি একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে এদিকে আপনাদের গণপূর্ত মন্ত্রী বলছেন সরকারের 3 মাসে 5 বছরের উন্নয়ন কাজ হয়েছে,
এটা কাজ করেছে বলছে গণপূর্ত মন্ত্রী বলছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহ বিরোধী দলের সংসদ সদস্য, সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। যখন এই অবস্থা, সেই সময় মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু তলানিতে ঠেকছে এবং মূল্যস্ফীতি বাড়ছে, এবং সেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন পর্যালোচনায় আসছে এবং হামের প্রাদুর্ভাব মোকাবেলা করতেও সরকার হিমশিম খাচ্ছে। অনেকগুলো বিষয় রয়েছে, এগুলিকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? হাসনাত যে কথা বলছে 3 মাসে, ওই যে আবারও বললাম 3 মাসে হিসাব করালে তো বিরাট সে অঙ্কের হেডমাস্টার সারা বাংলাদেশের। 3 মাসে সে হিসাব করে ফেলছে। তো এখানে আমার বলার আর কিছু নাই। আর যিনি 3 মাসে 5 বছরের কাজ করে ফেলছে, সেটাও উনি একটু বেশি বাড়াই বলছে। আমি ওইখানেও বলবো তার এটা না বলাই বরং গোপনে গোপনে কাজ করে যাওয়াই বেটার ছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেটা বলছে এটার কোনো সীমা নাই। এই কারণে সীমা নাই যে তার তো হিসাব করার সময়ই আসে নাই। ও সবচেয়ে মানে একদম ডাস্টবিনে সরকার বানায় দিল সে। হাসনাত কেন, তার নেতা নাহিদও বলছে সবচেয়ে অজনপ্রিয় সরকার। সবচেয়ে অজনপ্রিয় কখন বলছে? যখন 1.5 মাস 2 মাস বয়স, তা হিসাব করার এই সময় আসে নাই। আর আপনি বলছেন যে সূচক স্ফীতি বাড়ছে, মুদ্রাস্ফীতি, এইটা হলো আপনার তেলের দাম যখন বাড়বে, বিশ্বে যখন যুদ্ধ হবে, এখানে আমাদের বা আপনার বা অন্য দেশের হাতে নাই এটা। যখন এই যুদ্ধের একটা দামামা থাকবে, তেলের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়লে অন্য অন্য জিনিসপত্রের দাম বাড়বে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এবং এটাই হিসাব, তেলের দাম বাড়লে পরিবহনের দাম বাড়বে, পরিবহনের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে। তাহলে এইখানে আপনাকে ওটা মেনে নিয়ে কাজ করতে হবে। এখন বলেন যে ইনকামের ক্ষেত্র যদি ভালো থাকে, ভাই বিশ্বে বাংলাদেশে যত টাকা দিয়ে খাবার কিনতে পাওয়া যায়, বিশ্বের কোথাও পাওয়া যায় না, অনেক দাম সেখানে। এইখানে বলেন তাহলে তারা সারভাইভ করে কিভাবে? তাদের ইনকামও বেশি, আমাদের ইনকাম কম। তো ওই ইনকামটা বাড়ানোর জন্য সরকার যাতে চেষ্টা করে, এই কথাগুলো বলতে হবে। বিরোধী দলকে ভীষণভাবে স্টাডি করতে হবে এই জিনিসগুলো। জি, তো স্যার আপনার কাছে প্রশ্ন থাকবে যে হাসনাত যেমন বলছিলেন যে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকেছে, কিন্তু এই সঙ্গে আবার আপনাদের মানে বিরোধী দল বলছে 3 মাসে তাদের নিজেদের ভূমিকায় সন্তুষ্ট। এটা আসলে মানে আপনাকে সন্তুষ্ট আসলে 3 মাসে আপনাদের ভূমিকায়? একটা করে বলি যে এটা ওই 700 কোটির কত বরাদ্দের কথা বলেছেন, এরকম কোনো বরাদ্দ কুমিল্লায় যায় নাই। এই যে আমি দাবি করলাম, আপনি একজন সাংবাদিক হিসেবে চাইলে এটা 5 মিনিটে খোঁজ নিতে পারবেন যে এরকম কোনো জায়গায় যায় নাই, এবং একনাকে এটা পাসও হয়নি ওই সরকারের সময়। ফলে এটা ভুল তথ্য। 2টা সরকারের সময় কোনো টিকা আসে নাই, এটাও ভুল তথ্য। এবং স্বাস্থ্যমন্ত্রী আজকেও একটা ভুল তথ্য দিয়েছেন যে আমরা 2020 সালের পর থেকে কোনো টিকা পাই নাই। ক্যাম্পেইনে ঝামেলা ছিল, টিকা নিয়ে সেটা আলাদা। ক্যাম্পেইনে ভাই দুটো একসাথে করা যাবে না। আপনাকে তাহলে পরিষ্কার করে বলতে হবে, আপনি জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না যখন আপনি স্বাস্থ্যমন্ত্রী। আপনি যদি বলেন যে ক্যাম্পেইনের ঝামেলা বা এটা ফিল্ড লেভেলে বাচ্চাদের দেয়া হয় নাই, সেটা অ্যাকসেপ্টেড হতে পারে। টিকা ছিল না, এটা হবে না অ্যাকসেপ্টেড। কারণ আপনি এপ্রিল মাসে বলেছেন 6 মাসের মজুদ আছে, 6 মাসের মজুদ আছে। এখন আপনি কীভাবে বলেন যে 2020 সালের পর থেকে কোনো টিকা নাই? ইউনিসেফের কাছ থেকে যে সরকার টিকা কিনেছে সেটার তো দরপত্র আমরা দেখেছি। হ্যাঁ, পদ্ধতি পরিবর্তন করা হয়েছিল, অর্ধেক উন্মুক্ত পদ্ধতিতে, অর্ধেক সেটা নিয়ে বিতর্ক আছে যে ইউনিসেফের কাছ থেকে আগে যেমন এককভাবে কিনতো, সেটা হঠাৎ করে পদ্ধতি চেঞ্জ করার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা এটা বের করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু টিকা ছিল না, এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য। এবং যেটা স্বাস্থ্যমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে দেওয়ার পরে ফ্যাক্ট চেকিং অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এটা বারবার করে দেখিয়েছে যে না, এই তথ্যটা সঠিক না, অন্তত এই তথ্যটা সঠিক না। এবং আজকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা স্টার টেলিভিশনকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে টিকার সংকট আগেও ছিল না, এখনও নাই। তাহলে এই যে আপনি দেখেন আপনার দেশে এই মুহূর্তে বাচ্চারা মারা যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর ক্রাইসিস। 460 জনের মতো বাচ্চা মারা গেছে। এটার ক্ষেত্রে সরকারকে কিন্তু জনগণকে সঠিক তথ্য দিতে হবে এবং সঠিক ব্যবস্থা নিতে হবে। সেটা না নিয়ে সরকার যদি এই যে টিকা কখনো আগে ছিল না, এটা মানে হচ্ছে আপনি দায় এড়াতে চান। হোয়ারেজ স্বাস্থ্যমন্ত্রী সহ আরও অনেক বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা কী শুনলাম যে নিউমোনিয়ায় মারা যাচ্ছে, আইসোলেশন ইউনিট না থাকার কারণে মারা যাচ্ছে। মানে আইসোলেশন ইউনিট না থাকার কারণে এটা দ্রুত সংক্রমিত হচ্ছে। নিউমোনিয়া মারা যাচ্ছে কেন? কারণ আপনার পেডিয়াট্রিক আইসিইউ নাই। এগুলো হলো কারণ। তো যেটা কারণ সেটা আপনি অ্যাড্রেস করেন দয়া করে। আমরা এটার ক্ষেত্রে কিন্তু সরকারকে দোষ দেই নাই, আমরা জানি যে এটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি ভুল তথ্য দেন, বিভ্রান্ত করেন, তাহলে সমস্যা। মানে আমি স্বাস্থ্যমন্ত্রীর কথা বলছি। আচ্ছা, ওই যে আপা বলেছেন একজনকে ছেড়ে দিয়েছে, ওই কি একটা বলার পরে হাহা দেওয়ার কারণে মেরে ফেলেছে একজন মহিলাকে। কার এলাকায় জানেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার ঘটনা, আজকের ঘটনা, প্রথম আলোতে পত্রিকায় এসেছে। একজন মহিলাকে মেরে ফেলেছে বিএনপি লোকেরা। কেন? কারণ কি, তাদের একটা পোস্টে আরেকজন ব্যক্তি হাহা দিয়েছে। ভাই, একটা সামান্য হাহা
আওয়ামী লীগ আমলে কমার কারণে অ্যারেস্ট করা হয়েছিল, সেটা নিয়ে আমরা তুমুল সমালোচনা করেছি, তুমুল প্রতিবাদ করেছি। আপনি সেই আমলের কথা হতে পারে, এই আমলের সাথে একটা ঘটনার সাথে না নিশ্চয়ই যাবে না, কিন্তু এটা তো একটা সিম্পটম। আমি তো ডেফিনেটলি মেলাতে চাই না। আমি অবশ্যই মনে করি যে বিএনপিকে আমরা যে টার্মসে বিরোধিতা করব, এই আর আওয়ামী লীগের সাথে সিম্পটমগুলো কাটাতে সরকার কি করছে সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে। অফকোর্স আপনি আইন শৃঙ্খলার প্রশ্ন এটা, এবং আইন শৃঙ্খলার প্রশ্ন প্রত্যেক মাসের যে হিসাব আমরা যেটা মার্চ মাসের হিসাব যেটা দেখেছি সর্বশেষ 2024 সালের মার্চ, 2025 সালের মার্চ এবং 2026 সালের মার্চে হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হচ্ছে 28% বেড়ে গেছে 2026 সালের মার্চে। তাহলে আমাদের এত একজন আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি থাকতে উনার এলাকায় যদি এভাবে একটা সামান্য হাহা দেওয়ার কারণে মানুষকে মরতে হয়, হ্যাঁ যে হাহা দিয়েছে সে আওয়ামী লীগ করতো, কিন্তু আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দিবেন না, নিষিদ্ধ ঘোষিত সংগঠন। বলছি বিরোধী দল ভাই শুনে, আপনি যদি 80% সমালোচনা 90% সরকারের সমালোচনা করে তারপর বিরোধী দলের কথা আসতে হবে, কারণ স্টিয়ারিং সরকারের হাতে। বিরোধী দল কতটুকু কি পারলো না পারলো সেটা জনগণ স্বতন্ত্রভাবে আপনার বিচার করবে, কিন্তু বিরোধী দল পারছে কিনা, বিরোধী দল তো আপনাদেরকে সহযোগিতা করতেছে, সেটা নিয়ে আপনারা আবার মকারি করতেছেন। আমি একটুখানি বলতে চাই যে এটা হলো এই যে গুগলের তথ্য, সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের দীর্ঘ 5.5 বছর হামের বিশেষ কোনো টিকা ক্যাম্পেইন বা নতুন ক্রয় করা হয়নি। তবে দেশে হামের প্রকোপ বাড়ায় জরুরি ভিত্তিতে তা আমদানির জন্য সরকার মার্চ মাসে নতুন 604 কোটি টাকার বরাদ্দ দেয়, এবং টিকা কেনা নিয়ে কি কারণে আগে দীর্ঘ সময় দেরি বা বন্ধ ছিল তা তদন্ত কমিটি গঠন করা হয়। আচ্ছা দেখেন, এই যে আমি গুগল থেকে বের করলাম, এটা গুগলের এটা এখন গুগলও যদি না এটা সেটেলড ইস্যু যে টিকার যে কোনো সংকট ছিল না, এটা আজকে সরকারের একজন বলেছে, এইজন্য আমি আজকে বের করলাম এটা। কি বলে অধিদপ্তরের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন আজকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন। আমি এই যে বের করে তো বললাম, ঠিক আছে, আমি তো না ওইটা রিলায়েবল না, গুগলে যেটা যে তরিকা বের করতেছেন। আচ্ছা আমি মনে হয় একটা প্রশ্নের ছোট করে 30 সেকেন্ডে উত্তর দিবেন, সেটা হচ্ছে যে আগামী বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় কমাতে আসলে আপনাদের কি ধরনের পদক্ষেপ থাকবে? 30 সেকেন্ড সময় আছে আমাদের। আমরা সাধারণ মানুষের জন্য বাজেট গ্রহণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যতটা আয়ত্তের মধ্যে রাখা যায় ততটা রাখবে, এইটাই কাটছাট করে যতটা ব্যবস্থা করা যায় সেটার জন্য উনি জোর দিয়েছেন। এবং আমরা আশা করি যে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, এটার জন্য আমরাও এটার জন্য অ্যাডামেন্ট। সেটা আগামী বাজেটে, কিন্তু বর্তমানে আসলে কি করবেন? বর্তমানে তো বেশ প্রত্যেকটা সবজির আসলে 80-100 টাকার উপরে। আমি সবজির ব্যাপারটা তো একদম অন্যরকম হিসাব। আমি বলছি আর কি, কারণ সবজি আপনার এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবকিছু ভেসে যাচ্ছে, ভেসে গেলে বাংলাদেশে কি হয় আপনি জানেন? সবজি মরিচের দাম 20 টাকা কেজিও পাওয়া যায়, আবার 1000 টাকা কেজিও পাওয়া যায়। আপা আপনাকে ধন্যবাদ, মনি আপা, এবং তুষার আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।